কোন প্রেক্ষাপটে স্বাধীনতা স্বাধীন হয়েছি আমরা? আমরা কি ইতিহাস নিয়ে কি আমি তো সব আলোচনাই করছি ইতিহাস নিয়ে, রাইট? কিন্তু কালকে আমি স্পেসিফিক তোমাদের সাথে কি নিয়ে কথা বলেছি? রাইট, আমি কালকে কথা বলেছি এটাকে ইতিহাস কাকে বলে, তাই না? ইতিহাসের সংজ্ঞাটা নিয়ে আমি কালকে তোমার সাথে কথা বলেছি। সংজ্ঞা কি তোমরা ক্লিয়ার? ইতিহাসের সংজ্ঞা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এনিবডি এলস? কেন গতকালকে তো আমি ক্লাসে বলে দিয়েছি আজকে ক্লাস নেব। বুঝলাম না, গতকালকে জানতা না? গতকালকে তো কেউ না কেউ ক্লাস করেছে নাকি? আছে না? গতকালকে যারা ক্লাস করেছে তাদেরকে আমি বলছি, তাদের জন্য আমি বলছি যে আমি যে গতকালকে তোমাদের পড়ালাম যে ইতিহাস কাকে বলে, এই ডেফিনেশনটা এইটা আমাকে একজন বলো। দাঁড়াও, কি নাম তোমার? নাম কি? মৃত্তিকা পাল। বাসা কোথায়? কানসাট। বলো কি পড়িয়েছি বলো। অতীতের ঘটনাসমূহকে বর্তমানে নিক্ষেপ করা। ইতি এবং আস। ইতি মানে বলেছিলাম সমাচার, আর আস মানে বলেছিলাম নিক্ষেপ করা, তাই না? জাস্ট থ্রো ইট, ঘটনাকে নিয়ে এসে, অতীতের ঘটনাকে নিয়ে এসে থ্রো করা। আমি কি এখানে ব্র্যাকেট করেছিলাম নাকি আর কিছু বলেছিলাম? আর কি যুক্ত করেছিলাম না এখানে শেষ করেছিলাম? মানে তুমি কি আর কিছু যুক্ত করবা? এর সাথে কি আর কিছু যুক্ত করবা? এনিবডি? কেউ সিট ডাউন। আমি কিন্তু ডেফিনেশনটা এখানে একটা কমপ্লিট ডেফিনেশন দিয়েছি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, কাল ক্লাস করো নি? করেছো তো? পরে পরে না, আমি অনেকক্ষণ ধরে এটা আলোচনা করেছি। ও যেমন বললো যে অতীতের ঘটনাকে বর্তমানে নিক্ষেপ করা, এটা ইতিহাসের কিন্তু শাব্দিক অর্থ। ইতি মানে হচ্ছে সত্য, সত্য অনুসন্ধান করতে হবে। না, আমি জানতে চাচ্ছি, আই উড লাইক টু নো ফ্রম ইউর পার্টস, যে একটা কমপ্লিট ডেফিনেশন দেয়নি আমি, যে আমি আসলে ইতিহাস বলতে কি বুঝি। একটা ক্রোনোলজিক্যাল বিবরণের কথা বলিনি যা অতীতকালে সংঘটিত হয়। কি তোমরা কি এটা খেয়ে ফেলেছো? এখানে কি মাথার ভিতরে কি কোনো ভূত আছে নাকি যে যা আমি মাথাতে ঢুকাচ্ছি এটা তোমাদের রাতের বেলা খেয়ে ফেলে? আচ্ছা রাইট, সিট ডাউন। আমি যেটা বললাম তোমাদেরকে যে অতীতকালে যে সকল ঘটনা সংঘটিত হয়, আবার মাথায় নিয়ে নাও কিন্তু বারবার এটা আলোচনা করা যাবে না। অতীতকালে যে সকল ঘটনা সংঘটিত হয়, এবং অবশ্যই এই ঘটনাটা সংঘটিত হয় কার দ্বারা? কে ঘটনাগুলো কে ঘটায়? মানুষ ঘটে না? এটাকে ইংরেজিতে বলা হয় কিন্তু আবার অনেকে বলে যে হিউম্যান অ্যাকশন, এভাবে বলে কিন্তু। হিউম্যান, খেয়াল করো, হিউম্যান অ্যাকশন that had been done in the past। কি কথাটা বুঝতে পারছো? অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কি? কার্যাবলী, কার্যক্রম, মানুষের যে কার্যক্রম। হিউম্যান মানে কি? মানুষ। অর্থাৎ অতীতকালে মানুষ যে সকল কার্য সম্পাদন করে, রাইট? আমার কথা বুঝতে পেরেছো? তার যে লিখিত বিবরণী। এগেন, অতীতকালে মানুষ যে সকল কার্য সম্পাদন করে তার যে লিখিত বিবরণী, এবং সোফার এখানে যুক্ত করতে পারো, সোফার একটা কথা যুক্ত করো, সোফার উই হ্যাভ, কি আছে আমাদের? উই হ্যাভ কি ডকুমেন্ট বলিনি? এটা ভুলে গেছি তোমরা? উই হ্যাভ ডকুমেন্ট, যার সাপেক্ষে আমাদের কাছে কি আছে? দলিল আছে, প্রমাণ আছে, প্রুফ। উই ক্যান প্রুভ যে বাই ইউজিং দিস ডকুমেন্ট we can easily prove that this or that is history। কি আমার কথা বুঝতে পারোনি? এটা কিন্তু মাথায় নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু। আমি যে সাবজেক্টটা পড়তে আসছি এখানে করে, সেই সাবজেক্টের আসলে ডেফিনেটটা কি। তাহলে আমি আবারও বলি যে হিউম্যান অ্যাকশন, রাইট, মানে মানুষের কাজ, দ্যাট হ্যাড বিন ডান ইন দ্য পাস্ট, যা অতীতকালে সংঘটিত হয়, রাইট? যা অতীতকালে, তাকে কি বলছি আমরা?
তাকে আমরা ইতিহাস বলছি। কিন্তু আমি এর সাথে যুক্ত করেছি এই যে কথাটা বলেছি যে সো ফার কি আমরা কি আছে, উই হ্যাভ ডকুমেন্ট, যার সাপেক্ষে আমাদের কাছে কি আছে, প্রমাণ আছে। বুঝতে পেরেছ? এবং আমি যদি ভুল না করি, ইফ আই এম নট রং, আমি গতকালকে তোমাদের আরেকটা বিষয় কিন্তু বোঝাতে চেষ্টা করেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি স্টোরি অ্যান্ড হিস্টোরি। স্টোরি অ্যান্ড হিস্টোরি বোঝার চেষ্টা করিনি। স্টোরি মানে কি? গল্প। গল্প আমরা কাকে বলবো? গল্প কাকে বলবো? সত্য এবং মিথ্যা, বাস্তব এবং অবাস্তব দুটোকে সমন্বয় করে আমরা কি করি? আমরা গল্প রচনা করি। কি? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য, মনকে শান্ত মানে ইয়া করার জন্য আমরা গল্প বলি। বাট যখন আমি কি বলবো, ইতিহাস বলবো, তখন এখানে কোনো অসত্য থাকবে না, যা ঘটবে তার নিরেট বিবরণী, সেটাই হচ্ছে ইতিহাস। কি আমার কথা বুঝতে পেরেছ? এগুলো বাড়িতে স্টাডি করতে হবে। কিন্তু তোমার ইতিহাস নিয়ে অনেকগুলো তোমার যারা বিভিন্ন ঐতিহাসিক অনেক ধরনের তোমার ইয়া দিয়েছে, সংজ্ঞা দিয়েছে। হ্যাঁ, এগুলো তোমার জানতে হবে, বুঝতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলেই এই বিষয়গুলো তোমাদের সামনে চলে আসবে। তো যাই হোক, আমি যে বিষয়টি তোমাদের সাথে কালকে আলোচনা করছিলাম, আমি বলছিলাম যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই কথাটি তোমাদের, এই বিষয়টি তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। আমি ডেফিনেশনটা আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের আসলে মূল আলোচনাটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বিষয়টা নিয়ে আমরা আসলে তোমাদের সাথে কথা বলতে চাই, রাইট? এখন আমাকে তোমরা বলবে কিন্তু আনসার ফ্রম ইউর পার্ট। আমাদের এই ভারতবর্ষের আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে আমাদের 1000 বছর ইতিহাস, সবসময় বলি, কিন্তু এটাকে বলা হয় যে 1000 বছর ইতিহাস। এই যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম বা অন্যান্য জাতি সম্প্রদায় যারা বসবাস করে, এটা 1905 সালের আগে কার্যত বলা যায় প্রত্যক্ষভাবে 1905 সালের আগে কিন্তু ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। আমাদের ওই জায়গাটাতে যেতে হবে, আমরা যখন ইতিহাস মানে মূল জায়গাটা আসবো। আমি যখন 1947 সালের দেশটাকে বিভক্ত করলাম, এই যে তোমার ভারতবর্ষকে বিভক্ত করছি, এখানে একটা কথা মনে রাখবা যে এটা হচ্ছে তোমার ওয়েস্ট পি আর এটা হচ্ছে ইস্ট পি, রাইট? আমি তোমার কালকে বলছিলাম যে এই ওয়েস্ট পি প্লাস ইস্ট পি, এই দুটো নিয়ে হচ্ছে একটা পাকিস্তান। কি বুঝতে পেরেছো? আর বাকি যেটুকু আছে, এই বাকিটুকুন হচ্ছে একটা হিন্দুস্তান, যেটাকে আমরা বলি ইন্ডিয়া বা ভারত, রাইট? 1947 সালের আগে যখন আমি তোমাকে ইতিহাস পড়াবো, তখন এই তিনটি যে রাষ্ট্র, তারা কিন্তু একটি রাষ্ট্র ছিল। কি কথা বুঝতে পারছো? বুঝবা কিন্তু, এটা কিন্তু বোঝার বিষয় আছে কিন্তু, যে ইফ ইউ গো ব্যাক বিফোর 1947, যখন তুমি 1947 সালের আগে যাবা, তখন এইটার এই বর্ডারের কোনো অস্তিত্ব ছিল না, এই বর্ডারের কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ মানে উই অল ওয়ার ইন্ডিয়ান। আমাদের পরিচয়টা কী ছিল? আমরা সবাই হচ্ছে ভারতীয়। আমরা যদি আমরা ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের কোনো পরিচয় ছিল না। আমি মুসলমান, আমি হিন্দু, আমি অন্যান্য শিখ, আমি পারসিক, বিষয়টা সেটা না। কিন্তু আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, কিন্তু আমাদের আরেকটি পরিচয় ছিল যে আমরা সবাই ছিলাম ভারতীয়। বুঝতে পারছো? এবং আমি যখন তোমাদেরকে এই 47 সালের আগের ইতিহাসটা পড়াবো, যখন তোমরা ইতিহাসের কোর্সগুলো আছে, তখন আমরা এটাকে বলা হয় যে হিস্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট, ভারতীয় মানে উপমহাদেশের ইতিহাস, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের ইতিহাস। এর মাধ্যমে আমি কী করবো, এই একেবারে টোটাল ভূখণ্ড ইতিহাসটা তোমাদেরকে আমি পড়াবো। কিন্তু 1947 সালের পরে এই ভূখণ্ডটা ভাগ হয়ে গেল, রাইট? ভাগ হয়ে দুটো রাষ্ট্র তৈরি হলো। প্রথমত একটা হলো যে পাকিস্তান, এই যে পাকিস্তান, আর আরেকটা হচ্ছে তোমার কি ইন্ডিয়া। বুঝতে পারছো? এখন আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে তার আগে এই 190 বছর তোমার এই যে ভারতবর্ষের যে ভাগ হলো, ভারতকে ভাগ করে দিল কারা? ব্রিটিশরা, তাই না? ব্রিটিশরা ভারতবর্ষে কেন আসলো? হোয়াই ব্রিটিশ কেম ইন ইন্ডিয়া? কেন আসছিল? ভারতবর্ষে তারা আসছিল বাণিজ্য করতে, নাকি? বাণিজ্য করতে। তো বাণিজ্য করতে আসলে তারা রাজনৈতিক ক্ষমতা নিল কেন? বাণিজ্য সম্প্রসারণের কারণে। তো বাণিজ্য সম্প্রসারণ তো বাণিজ্যে তোমার ওই ব্যবসায়িক হিসাবে করা যায়, তো রাজনৈতিক ক্ষমতা নিল কেন? একজন ব্যবসায়িকের মূল টার্গেট কি থাকে? টু মেক প্রফিট। ইন ইংলিশ দিস ইজ কল্ড, এটাকে বলা হয় যে টু মেক প্রফিট। কি আমার কথা বুঝতে পারছো? একজন ব্যবসায়িক সবসময় কি টার্গেট করে? যে
টু মেক প্রফিট মোর অ্যান্ড মোর, যত পারো কি করো, ইনকাম করো। কি বুঝতে পারছো? আমি ব্রিটিশদেরকে আমরা কি বলি? বেনিয়া, ব্রিটিশ বেনিয়া। বেনিয়া মানে কি? যারা ব্যবসা করতে আসে। তো ব্রিটিশ কেম হিয়ার টু মেক বিজনেস, এটা বলা হয়ে থাকে যে নট অনলি ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। কিন্তু এটা জানো তো নাকি? ব্রিটিশরা কিন্তু সারা পৃথিবীতে বাণিজ্য, যে তোমার আর কি, তারা বাণিজ্য করতে গিয়ে সারা পৃথিবীতে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এবং একটা কথা বলা হয়ে থাকে যে এটাকে, যেটা ব্রিটিশ পতাকা, ব্রিটিশ পতাকার নাম কি? ইউনিয়ন জ্যাক। ব্রিটিশ পতাকার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক। তো একটা কথা বলা হয়ে থাকে যে ইউনিয়ন জ্যাক, মানে কথাটি এরকম যে দ্য সান অফ ব্রিটিশ নেভার সেট। সান মানে কি? সূর্য। ব্রিটিশ সূর্য কখনো কি হয় না? অস্তমিত হয় না। ইউনিয়ন জ্যাক যেটা তোমার যেটা মানে ব্রিটিশ পতাকা, সেই পতাকা কখনো অর্ধনমিত থাকে না, সবসময় পথ করে উড়ে ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এ কথার অর্থ হচ্ছে যে ভারতবর্ষে যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত গেলে তো পতাকা উড়ে না, উড়ে কি? তখন পতাকাটাকে নামিয়ে নেওয়া হয়। যে আমাদের 5টা বাজলে পতাকা নামিয়ে নেওয়া হয়। এই যে একটা পতাকা আছে না আমাদের যে ওই যে কলেজের সামনে দেখবা 5টা বাজলে কিন্তু এই পতাকা, সরকারের প্রোটোকল অনুযায়ী, রাইট? তো ব্রিটিশদের ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা আমেরিকাতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তারা আফ্রিকাতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তারা ইউরোপ তো তাদের নিজস্ব ভূখণ্ড, আবার তারা ভারতবর্ষ অর্থাৎ দক্ষিণ এশিয়াতে তারা সাম্রাজ্য বিস্তার করেছে। ভারতবর্ষে যখন সন্ধ্যা হয় তখন আমেরিকাতে কি হয়? সকাল হয়। পতাকা কি নামলো? তার মানে এখানে যখন তুমি পতাকাটা নামিয়ে নেবে তখন আমেরিকাতে কি হচ্ছে? ব্রিটিশদের পতাকা উঠছে। এই জন্য বলা হয় যে ইউনিয়ন জ্যাক যেটা তাদের পতাকা, এই পতাকা কখনো অর্ধনমিত হয় না। তো এই ব্রিটিশরা, আমি তোমাদেরকে 47 সালে নিয়ে যাব, জাস্ট খালি একটু বলে নিই আর কি, যে তারা ভারতবর্ষে আসছিল বাণিজ্য করতে, তাই না? এবং তারা একটা কোম্পানি তৈরি করেছিল, কিন্তু সে কোম্পানির নাম হচ্ছে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা জানো না? কেউ বলতে পারো কত সালে হয়েছিল? এটা কত সালে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কত সালে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কত সালে? 1680 না, 1600 সালের 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 19, এটা হচ্ছে তোমার 1600 সালে। এই যে 16 সালে রানী এলিজাবেথ এই কোম্পানিটাকে অনুমোদন দিয়েছিল, ঠিক আছে? এবং এটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। অনেকগুলো ব্রিটিশদের যারা বড় বড় ব্যবসায়িক ছিল, তারা ভারতের তোমার ব্রিটেনের বাইরে ব্যবসা করার জন্য কি করেছিল? এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটা তৈরি করেছিল, রাইট? এখন আমাকে তোমরা বলো যে তারা ভারতবর্ষে আসলো কেন? হোয়াই ডিড দে কেম ইন ইন্ডিয়া? তারা কেমন এসেছিল? তারা ভারতবর্ষে কেন আসছিল? হ্যাঁ, জোরে বলো। উর্বর ভূখণ্ড। আর কি হতে পারে? বাণিজ্য সম্প্রসারণ। মানে আমাকে বোঝাও যে আজকে যদি তুমি ইফ ইউ গেট চান্স টু গো ইন আমেরিকা, তো তুমি সুযোগ নেবা না? জাম্প দিবে তো, জাম্প, যে আই হ্যাভ অপরচুনিটি টু চেঞ্জ মাই লট মানে কি? ভাগ্য, লাক। তোমাকে যদি এখন একটা আমি গ্রিন কার্ড দিই যে তুমি আমেরিকা চলে যাও, হ্যাঁ, তুমি ওখানে সিটিজেনশিপ পাচ্ছ, তো তুমি লাভ দিয়ে উঠবে না? কেন লাভ দিয়ে উঠবা? যে তুমি এই আমেরিকা যাওয়ার ভিতরে তোমার অর্থনৈতিক সমৃদ্ধি খুঁজে পাবা, তাই না? গ্রাম দিয়ে যাবা, যে এলাকাগুলোতে প্রবাসীদের সংখ্যা বেশি, সে এলাকা গ্রাম দিয়ে তুমি যখন যাবা তখন দেখবা যে একেবারে তোমার নতুন অট্টালিকা গড়ে উঠেছে। ডলার তো নাকি? ডলারের কারণে কি হচ্ছে? এরকম নতুন অট্টালিকা গড়ে উঠছে, ঠিক আছে? আমি কিছুদিন আগে, এই গত মাস দেড়েক আগে, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা ভাইবা দিয়ে আসলাম। ওই মন্ত্রণালয় বিদেশি অ্যাম্বাসি দ্বিতীয় সচিব হিসেবে পদায়নের জন্য আর কি। হ্যাঁ, পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে সেগুলোতে একটা পদ আছে দ্বিতীয় সচিব, যাদের কাজ হচ্ছে প্রবাসীদের নিয়ে কাজ করা। তো সারা বাংলাদেশে 4টা পদ। আমাদের 44 জনকে ডাকছিল, আমরা 4 ভাইবা দিয়ে আসছি, জানি না রেজাল্ট এখন হয়নি আর কি। তো সেইখানে গিয়ে আমি দেখেছি যে প্রবাসীদের কী পরিমাণ আয় করে, প্রবাসীদেরকে নিয়ে আমাকে স্টাডি করতে হয়েছে। ওই ভাইবাটা তোমার সরাসরি হচ্ছে সমস্ত কার্যক্রম হচ্ছে যে বিদেশে মার্কেট এক্সপ্যান্ড করা, প্রবাসীদের সুযোগ সুবিধাগুলোকে দেখা, হ্যাঁ, তাদের যে প্রবলেমগুলো ফেস করে, বা বিভিন্ন কমার্সের চুক্তি করা। বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসাবে যে পদে আমি আবেদন করেছিলাম সেই পদের ব্যক্তি এই কাজটা করবে, সে যে দেশে সে নিয়োগ পাবে, রাইট? তা আমি কেন এটা তোমাদের বললাম যে
আমরা প্রবাসীদেরকে বলি যে তারা যে টাকাটা পাঠায় এটাকে বলি যে বাংলাদেশে যে রেমিটেন্স আছে না, এটাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা হয়। নাও এখন বাংলাদেশের যে অর্থনীতি আছে না, গার্মেন্টস এবং হচ্ছে তোমার গার্মেন্টসে তো প্রবাসের সাথে সংশ্লিষ্ট, কারণ গার্মেন্টস যে মানে প্রোডাক্টগুলো আমরা তো বিদেশে রপ্তানি করি। সো গার্মেন্টস এবং হচ্ছে তোমার ফরেন এক্সপার্টিয়েট যারা মানে প্রবাসী, তাদের পাঠানো যে রেমিটেন্স সেটি কিন্তু আমাদের অর্থনীতির এখন প্রাণ। বুঝতে পারছো? আমি এই কথাটা এই জন্যই তোমাদের বললাম যে মানে আমরা কিন্তু এখন এই অপরচুনিটিটা ভোগ করছি, এই সুবিধাটা ভোগ করছি। কি আমার কথা বুঝতে পেরেছো? বাট এখন থেকে 400 বছর আগে 1600 সালে তখন ব্রিটিশরা রিয়ালাইজ করছিল যে তাদের রাষ্ট্রকে যদি ডেভেলপ করতে হয়, অর্থাৎ ব্রিটিশকে যদি একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে তাদের কি করতে হবে? প্রবাস থেকে অর্থ আয় করতে হবে। কি আমার কথা কি বুঝতে পেরেছো? জাস্ট আই উড লাইক টু মেক ইউ ক্লিয়ার। আবার বলছি আমি যে টু চেঞ্জ দ্য লট অফ দ্য ব্রিটিশ যে যারা ব্রিটিশ একটা জাতির নাম কিন্তু, বা যারা ইংলিশ আর কি, শুধু নট অনলি ব্রিটিশ, তখন ইউরোপীয় কালচার ছিল এটা। কিন্তু আমাদের ভারতবর্ষে কি শুধু ব্রিটিশরা আসছিল? ডাচেরা আসছিল, ওলন্দাজরা আসছিল, আসেনি? তোমার হচ্ছে যে ফরাসিরা আসছিল, ব্রিটিশরা আসছিল। লাস্ট অফ অল সবাই আউট হয়ে যায়, ব্রিটিশরা টিকে থাকে। বুঝতে পারছো? এখন আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে ব্রিটিশরা ভারতবর্ষ খুব পছন্দ করতো। পৃথিবীতে আরও, তারা তো আমেরিকাতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, ব্রিটিশরা তো আমেরিকাতেও গিয়েছে। ভাস্কো দা গামার নাম শুনেনি তোমরা? তিনি তো ভারতবর্ষ আসছিলেন। আর কলম্বাস কোথায় গিয়েছিলেন? 1492 সালে কলম্বাস আবিষ্কার করলো আমেরিকা, আর 1498 সালে ভাস্কো দা গামা আবিষ্কার করলো ইন্ডিয়া। এই তথ্যগুলো মনে রাখবে, এগুলো বিশেষ প্রশ্ন তোমাদের। 1492 সালে কলম্বাস মানে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই দ্য কলম্বাস। এটাকে বলা হয় যে নিউ ওয়ার্ল্ড, এটাকে ডিসকভারি অফ দ্য নিউ ওয়ার্ল্ড, নতুন বিশ্বের আবিষ্কার। বুঝতে পারছো? আরও পরে তোমার হচ্ছে যে অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিল ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নাগরিক। কি কথা বুঝতে পেরেছো? ওদিক দেশ। এখন আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি যে এই যে নতুন বিশ্ব তো আবিষ্কার করা, এর পেছনে কারণ কি ছিল? তোমাদের মতো যারা ইয়াং না, তোমাদের মতো যারা ইয়াং, এই যে আমাদের যারা বিদেশে যায় তারা কারা যায়? বুড়োরা যায় নাকি? বুড়ো পাঠিয়ে লাভ হবে? ওকে আয় করতে পারবে? তা আমাদের ইয়াংরা তো যায় নাকি? তো এরকম ওই সময়তে, অর্থাৎ মধ্যযুগে এই সময়টাতে 1600 সালের দিকে যারা ব্রিটেনের যারা ইয়াং বা ইউরোপীয় যারা ইয়াং, তাদের স্বপ্ন ছিল যে আমি যদি কোনোভাবেই একবার ভারতবর্ষে যেতে পারি তাহলে কি হবে? আমি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবো, ইকোনমিক্যালি আমি আমার পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। তার মানে ইন্ডিকেশনটা হচ্ছে এইটা যে 1600 সালের ওই সময়তে ভারতবর্ষ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমৃদ্ধ ধনী এলাকা। কি কথা বুঝতে পেরেছো? ভারতবর্ষ, আমি কিন্তু আবারও বলি, ভারতবর্ষ বলতে কিন্তু টোটালটাকে এই ভূখণ্ডকে বোঝাই। তুমি যদি ভারতবর্ষ বলতে এখন এটুকু কেন ভাবো তা কিন্তু হবে না, ইনক্লুডিং ওয়েস্ট অ্যান্ড ইস্ট। কি কথা বুঝতে পেরেছো? এই জায়গাটা না বুঝলে কিন্তু এই কোর্স তোমরা ঢুকতে পারবে না, মূল জায়গা থেকে আসতে হবে আমাদেরকে। তো ওই সময়তে 1600 সালের ওই সময়তে একজন ব্রিটিশ নাগরিকের কাছে ইট ওয়াজ এ ড্রিম, এটা তাদের স্বপ্ন ছিল যে ইফ আই হ্যাভ এ চান্স টু গো ইন ইন্ডিয়া ওয়ান্স, একবার, তাহলে আই হ্যাভ অপরচুনিটি টু চেঞ্জ মাই লাক। তাহলে কি হবে? আমার সুযোগ আছে আমার ভাগ্যের পরিবর্তন করার। তো লাভ দিয়ে উঠবে না? এখন যদি আমি তোমাদের যে কাউকে একজনকে বলি যে তুমি তো মানে মন খারাপ করো, তোমাকে যদি আমি বলি যে তুমি বার্মাতে যাও, তাহলে তুমি কিন্তু মন খারাপ করবা। কেন মন খারাপ করবা? যে বার্মা তো আমাদের যেতে গরিব, তো ওখানে গিয়ে লাভ কি? বাট আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি আমেরিকা পাঠিয়ে দিলাম, তুমি ওখানে গিয়ে কাজ করো, তাহলে তুমি কিন্তু লাভ দিয়ে উঠবা। কারণ বার্মাতে তুমি আয় করবা দিনে 500 টাকা, কিন্তু আমেরিকা থেকে তুমি আয় করবে দিনে 5000 টাকা। কারণ আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কি কথা বুঝতে পারছো? আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি যে ওই সময়, ইন দ্যাট টাইম, ইফ ইউ গো ব্যাক, কোন সময়তে? ওই 1600 সালের ওই সময়তে তুমি যদি ভারতবর্ষের অর্থনৈতিক স্ট্রাকচারটা দেখো, অর্থনৈতিক ডেটাগুলো দেখো, তাহলে দেখবা যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী এলাকা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। সো তখন যারা ইউরোপীয় নাগরিক ছিল তারা স্বপ্ন দেখতো যে একবার যদি সুযোগ পাই ভারতবর্ষে যাওয়া, তাহলে আমি পারতাম আমার পরিবারের এবং আমার নিজের অর্থনৈতিক ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে। বুঝতে পারছো? তো এই পয়েন্ট অফ ভিউ থেকে ব্রিটিশরা, ইউরোপীয়রা কিন্তু ভারতবর্ষে আসছিল কত সালে? 1498 সালে থেকে তাদের আসা শুরু। প্রথমে পর্তুগিজরা আসলো, তারপর ডাচরা আসলো, তারপর ওলন্দাজরা আসলো,
ফরাসিরা আসলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখানে পরে ব্যবসা করতে আসছে। ওই সময় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকাতে ব্যবসা করতো, তারা আফ্রিকাতে ব্যবসা করতো, তারা ভারতবর্ষে আসছে কিন্তু অনেক পরে, মানে তোমার হচ্ছে যখন ফরাসিরা আসলো, ফরাসিরা আসার কিছুদিন পরে আমেরিকানরা আসলো, না ব্রিটিশরা আসলো, এবং শেষ পর্যন্ত কিন্তু ব্রিটিশরা টিকেছিল। অ্যান্ড ব্রিটিশরা টিকেছিল কেন? যে ব্রিটেনকে বলা হয়ে থাকে এ নেশন অফ শপকিপার। শপকিপার মানে কি? শপকিপার মানে কি জানো? দোকানদার। দোকানদার ওই যে মুদির ব্যবসা করে না, এটাকে আমরা দোকানদার বলি না? এই যে দোকানে বসে থাকে ওষুধের দোকানদার আছে না, তো এটাকে শপকিপার বলা হয়, রাইট? তো ব্রিটিশ জাতিটাকে বলা হয় ব্যবসায়িক জাতি, ব্যবসার জাতি। তারা কেন বলা হয়? যে তারা সারা পৃথিবীতে কিন্তু ব্যবসা করেছে। আবার অনেকে বলে যে সিগালের জাতি, মানে তারা খুবই ক্লেভার। কিন্তু প্রাণীদের ভিতরে সবচেয়ে ক্লেভার কে? দেখেছো? ইউটিউব দেখলে কিন্তু পাবা, ইউটিউবে গিয়ে সার্চ দিবা, হ্যাঁ, যে ওই ক্লেভার ফক্স দিবা, ক্লেভার ফক্স দিয়ে দিবা, যে দেখবা যে তারা কিন্তু চমৎকার চমৎকার, মানে নিজেরা ধরা না খেয়ে কিন্তু সব স্বার্থ সিদ্ধি করতে পারে, খুব কানিং। ওই যে কাঁঠাল খাওয়া দেখোনি, এদের শিয়ালের কাঁঠাল খাওয়া দেখোনি, যে কাঁঠাল তো খেতে হবে, তখন কি একজন আরেকজনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, তারা কিন্তু কাঁঠাল পাচ্ছে। আমরা ছোটোকালে কিন্তু গল্পটা পড়েছিলাম। সো ব্রিটিশ ইজ লাইক দ্যাট। তারা ক্লেভার হচ্ছে কার মতো? শ্রীগালের মতো, ঠিক আছে? এজন্য তারা টিকেছিল, শেষ পর্যন্ত তারা টিকেছিল। তো যাই হোক, আমাদের এখানে 1600 সালের পর থেকে এই যে ফরেনার যারা, ফরেন এক্সপার্টিয়েট যারা, আমাদের কাছে কিন্তু তারা বিদেশি। আমি যদি আমেরিকা যাই তাহলে আমি কিন্তু বিদেশি, আর আমাদের কাছে যারা আসছিল তারা বিদেশি। কি বুঝতে পারছো না? এটা কিন্তু মনে রাখবা। আমার একটা সিমেন্ট যদি আমেরিকাতে যায়, তাহলে আমেরিকার লোকজন বলবে যে বিদেশি একটা সিমেন্ট দাও। বাংলাদেশ সিমেন্ট, লাফার্জ কোম্পানির একটা সিমেন্ট, তখন আমেরিকা বলবে যে এটা বিদেশি সিমেন্ট। আমি যদি একটা আমেরিকান কোনো পণ্য এখানে কিনি, তো আমি এটা বলি বিদেশি পণ্য। বলে আমি কিন্তু এক অর্থে বিদেশি এবং দেশি, সবাই কিন্তু তাই। আজকে আমি যখন আমেরিকা যাচ্ছি তখন আমি ফরেন এক্সপার্টিয়েট, আবার যখন আমেরিকান এখানে আসছে আমি তাকে বলছি ফরেনার। কি কথা বুঝতে পেরেছো? তো এইরকম ফরেনারদের যে অনুপ্রবেশটা বা তাদের আগমনটা কার্যত আমাদের এখানে শুরু হয়েছিল 1600 সালের পরে, রাইট? কেমন? এই যে তোমার ভাস্কো দা গামার কথা তোমাদেরকে বললাম, 1498 সালে তিনি কি করলেন? তিনি ভারতে আসার পথটাকে আবিষ্কার করলেন। উত্তমশা অন্তরীপ পেরিয়ে একেবারে ইউরোপ থেকে প্রথম যাত্রা করে সে কি করলো? সে একবারে তোমার উত্তল সমুদ্র পাড়ি দিয়ে সে ভারতবর্ষে চলে আসলাম। ইট ওয়াজ দ্য বিগিনিং। এটা শুরু ছিল আনুষ্ঠানিকভাবে ইউরোপীয়দের সাথে ভারতীয়দের বাণিজ্যিক তোমার যে সম্পর্ক, সে সম্পর্কের শুরুটা এখান থেকে হয়েছিল। দ্বিতীয় হচ্ছে যে এখানে আসার পরে ইউরোপীয় বণিকরা প্রচণ্ড পরিমাণে মানে তোমার ব্যবসায়িক প্রতিযোগিতায় লিপ্ত হয়। কেন লিপ্ত হয়? এখানে তো প্রচুর প্রফিট। ফলে কী হলো? স্বার্থিক, এটাকে স্টেক হোল্ডার বলা হয়। যে সকল কোম্পানি এখানে ব্যবসা করতে আসলো তারা নিজেরা কী হলো? নিজেদের প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়লো, নিজেরা মারামারি শুরু করলো বিদেশিরা। বুঝতে পারছো? তো একটা সময় কী হলো? অনেক মানে তোমার আস্তে আস্তে তারা সরে পড়তে শুরু করলো। যেমন প্রথমে ডাচরা চলে গেল, তারপর পুর্তুগিজ চলে গেল, অনেক পরে ফরাসিরা চলে গেল, লাস্ট অফ অল ব্রিটিশরা চিন্তা করলো যে বলেছি যে দে আর দ্য নেশন অফ ফক্স, বলেছি না যে তারা মানে সিগালের জাতি, তারা খুব চালাক। তারা চিন্তা করলো যে না, ভারতবর্ষ থেকে যাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে কী করতে? উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার টেকনিক। আমাদের কৌশল চেঞ্জ করতে হবে। কি করতে হবে? যদি মানে ইফ উই ওয়ান্ট টু মেক মোর প্রফিট, তাহলে আমাদের কী করতে হবে? উই হ্যাভ টু হ্যান্ড ইন দ্য পলিটিক্যাল পাওয়ার অফ ইন্ডিয়া। কথা বুঝতে পেরেছো? হ্যান্ড ইন মানে কি? হস্তগত করা। আমরা যদি অধিক পরিমাণে আয় করতে চাই, তাহলে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতা অধিগ্রহণ করতে হবে। বুঝতে পারছো না? রাজনৈতিক ক্ষমতা মানে কি? দে ওয়ান্ট টু বি দ্য ওনার অফ দ্য স্টেট। ওনার মানে কি? মালিক হওয়া। তারা রাষ্ট্রের মালিক হতে চেয়েছিল। কারণ শুধু ব্যবসা করে এত সম্পদ, তারা চিন্তা করলো যে শুধু ব্যবসা করে হবে না, এই সম্পদকে যদি পুরোপুরি ক্ষেত্রে পাচার করতে হয়, নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে রাজনৈতিক ক্ষমতা অধিগ্রহণ করতে হবে। তো এই যে মানে এটাকে বলে ইল মোটিভ, একটা খারাপ উদ্দেশ্য থেকে তারা সিদ্ধান্ত নিল যে আমরা শুধু বণিক থাকবো না, আমরা এখানকার দণ্ডমুণ্ডের কর্তা হব। বুঝতে পারছো? তো এইখান থেকে কিন্তু তাদের এই যে পলিটিক্যাল ইন্টেনশন, এই ইন্টেনশনের জন্ম হয়। ঠিক আছে? তারপরে তো ঘটনা তোমরা জানোই যে সিরাজদৌল্লা, ইউনো, সিরাজদৌল্লাকে তারা 1757 সালে পলাশির প্রান্তরে পরাজিত করলো না? পলাশির প্রান্তরে। সিরাজ ডেফিনেটলি ওয়াজ এ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট কবিতা পড়নি তোমরা? প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। সিরাজ কিন্তু দেশপ্রেমিক ছিল, ডেফিনেটলি হি ওয়াজ এ প্যাট্রিয়ট। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সিরাজের আশেপাশে যারা ছিল তারা শর্ট, দে হ্যাড নো লাভ ফর দেয়ার কান্ট্রি। তারা কিন্তু দে ওয়ার নট প্যাট্রিয়ট লাইক সিরাজ।
তারা সিরাজের মতো দেশপ্রেমিক ছিল না। বুঝতে পারছো? দেশপ্রেম কিন্তু একটা অনুভূতি, সবসময় মনে রাখবা। দেশপ্রেম হচ্ছে একটা অনুভূতি। হ্যাঁ, অনুভূতিটা কেমন? অনুভূতিটা হচ্ছে এরকম যে তোমাকে ভাবতে হবে যে এই দেশের, তুমি তোমার মায়ের জঠর থেকে তুমি পৃথিবীতে আসছো, এটা ঠিক আছে, কিন্তু এই দেশের আলো বাতাস, এই দেশের সামগ্রিক সব কিছুকে তুমি ব্যবহার করে বড় হয়েছো। অর্থাৎ তোমার মায়ের প্রতি যেমন তোমার একটা যত্ন আছে, দরদ আছে, আমি কালকে বলছিলাম না, সেম কিন্তু তোমার দেশের প্রতি একটা দরদ আছে। এবং তোমাকে সবসময় মনে করতে হবে যে একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে কি, আমার দেশের জন্য কাজ করে যাওয়া। আমি যেমন আমার মাকে ভালো রাখবো, আমরা বলি না যে তুমি তোমার মায়ের লালন পালন করবা, বলি না, ইট ইজ ইউর ডিউটি। কারণ তোমার মা তোমাকে গড বাদ বলা হয়, তোমাকে তোমার মা জন্ম দিয়েছে, যেহেতু জন্ম দিয়েছে এই জন্য তোমার মা, তোমার বাবার দায়িত্ব হচ্ছে তোমাকে পালন করা। লাইক দিস, শুধু মা বাবা না, কিন্তু ওই মায়ের মতো কিন্তু দেশের দায়িত্ব পালন করা তোমার দায়িত্ব, কর্তব্য। এটা কিন্তু একটা অনুভূতি, ঠিক আছে? তাহলে একজন যথার্থ নাগরিক কখনোই দেশ বিরোধী কাজ করতে পারে না। পারে কি? এই যে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমাদের কাজ কি? তোমার কাজ কি? একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা। তুমি যদি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠো, তাহলে তো তুমি আমার কান্ট্রিকে প্রডিউস করবা না? এখন তুমি যদি একজন র্যাঙ্কার হও, তুমি যদি রাস্তা রাস্তা মাতলামি করে বেড়াও, তাহলে তো তুমি দেশের জন্য বাড়েন। আমার কথা বুঝতে পারছো? ইভেন তুমি যদি কোনো কাজ না করো, তুমি যদি বেকার থাকো, তাহলে কিন্তু ইউ আর দ্য বার্ডেন অফ দ্য নেশন। তাহলে দেশপ্রেমের প্রথম কাজ হচ্ছে কি জানো? প্রথম বিষয়টি হচ্ছে যে একজন আদর্শ কর্মক্ষম ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করা, এবং আমার যে কর্মশক্তি, সে কর্মশক্তিতে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া। দিস ইজ প্যাট্রিয়টিজম। কি আমার কথা বুঝতে পেরেছো? প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রযোজ্য যে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে হবে। রাষ্ট্রকে কন্ট্রিবিউট কি? সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টেট ডেভেলপমেন্ট। বুঝতে পারছো না? ব্যক্তির উন্নতি তো রাষ্ট্রের উন্নতি, এটা বুঝো তো নাকি? আমি যদি বেকার থাকি, তাহলে তো আমি রাষ্ট্রের খাচ্ছি, কিন্তু আই এম নট প্রডিউসিং এনিথিং। বাট আমি যদি কাজ করি, তাহলে আমি যেমন আমাকে ভালো রাখছি, সে সাথে কিন্তু আমি আমার রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছি। কি কথা বুঝতে পেরেছো? তো সিরাজের সাথে যারা ছিল, তারা তো সিরাজের জন্য ভালো কিছু করেইনি, বরং তারা কি করলো? তারা সিরাজকে ক্ষমতা থেকে সরিয়ে ব্রিটিশের সাথে কম্প্যাক্ট করে, ব্রিটিশের সাথে স্ক্যাম বলা হয়, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা কি করলো? তারা সিরাজকে ক্ষমতা থেকে সরিয়ে এই ভারতবর্ষটাকে, বিশেষ করে বাংলাকে তারা ব্রিটেনের হাতে তুলে দিল। কি কথাটা বুঝতে পেরেছো? সিরাজের অপরাধ কি? তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, সিরাজ তো তাহলে তাকে সরালো কেন? যারা সরালো তারা কেন সরালো? ব্রিটিশরা কেন যুক্ত হলো? আমি আবারও তোমাদের বলি যে সিরাজকে সরানোর পিছনে বহুবিধ কারণ অনেক ঐতিহাসিক, বিশেষ করে ইংলিশ ঐতিহাসিকরা বলেছে। কিন্তু আমি যেটা বুঝি আর কি, মোটা দাগে যেটা বুঝি, সিরাজের সবচেয়ে বড় অপরাধ ছিল ইংরেজদের দৃষ্টিতে যে সিরাজ ব্রিটিশদেরকে বিনা শুল্কে ব্যবসা করতে দিতে চায়নি। কথা বুঝতে পারছো? মোটা দাগের কথা কিন্তু এটা, যে সিরাজের যদি অপরাধ, আমাদের কাছে না, কিন্তু এটা আমাদের জন্য, সিরাজ রাষ্ট্রের জন্য কাজ করতে চেয়েছিল। সিরাজের কথা হলো, সিরাজ এটা বলেছিল যে তুমি ব্রিটিশ, ঠিক আছে, তুমি ব্যবসা করতে হবে, ঠিক আছে, তোমাকে ব্যবসা করতে হবে আমার দেশের ব্যবসায়িকটা যে স্টাডিতে ব্যবসা করছে, যে শর্ত মেনে ব্যবসা করছে, সেম শর্ত মেনে তোমাকে ব্যবসা করতে হবে। এখন ব্রিটিশরা যেটা করতো, তোমরা মনে রাখবা যে 1717 সালের একটা চুক্তি অনুযায়ী, এখানে যেটা মূল ঘটনা, আমি ওই জায়গা থেকে তোমাকে নিয়ে গেলে বুঝতে পারবো যে কিভাবে পাকিস্তানে আমরা আসলাম। 1717 সালের একটা ঘটনা, সম্রাট ফারুক সিয়ার, মোগল বংশের দিল্লির সম্রাট, তার সাথে একটা ব্রিটিশদের চুক্তি হয়েছিল। অলরেডি বাংলা তো মোগলদের অধীনে, দিল্লির অধীনে একটা সুবাতো, বুঝতো না? আলিবর্দী খাঁ বলো আর সিরাজ বলো, হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মোগল ডাইনাস্টি, অর্থাৎ মোগল দেশের প্রতিনিধি। এখন যখন মোগলদের ওখানে ঝামেলা হয়েছিল 1717 সালে, ফারুক সিয়ার সিংহাসনে বসার জন্য ইংরেজদের সহায়তা নিয়েছিল দিল্লিতে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহায়তা নিয়েছিল। এবং ফারুক সিয়ার বলেছিল, ইংরেজ যখন সে সিংহাসনে বসলো, সে বলেছিল ব্রিটিশদেরকে যে আপনি তো আমাকে সহযোগিতা করে সিংহাসনে বসালেন, দিল্লির সম্রাট যে মাথা, বাংলা একটা হাত, উড়িষ্যা একটা হাত, কিন্তু প্রদেশ, বুঝতে পারছো? এই তখন ফারুক সিয়ার বলছে যে হোয়াট ইজ ইউর ডিম্যান্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, আমি আপনাকে কীভাবে স্যাটিসফাই করবো, এই যে আপনি আমাকে সহযোগিতা করলেন অর্থ দিয়ে, টাকা দিয়ে, তাকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে। তখন তারা বলেছিল যে আমরা বাংলাতে বাণিজ্য করতে চাই খুব স্বল্প টাকাতে। কথা বোঝো কিন্তু, কৌশলিত। অন্য কেউ হলে কি বলতো, ওই যে হাঁসের ডিম খাওয়ার কথা মনে আছে না, যে সে একবার সব খেতে যেত, যে হাঁসটাকে হত্যা করে সব ডিমগুলো বের করে নি। কিন্তু ব্রিটিশ তো সেরকম না,
তারা দেখলো যে বাংলা হচ্ছে সবচেয়ে কি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা এলাকা। সো তারা বলল যে কি করতে হবে, আস্থা শোষণ করতে হবে, সব নিয়ে যাব আমরা। পলিসিটা হচ্ছে যে আমরা সব নিয়ে যাব। তখন তারা বলল যে আমাদেরকে এই যে 3000 টাকা আপনাকে আমরা দেব, তার বিনিময়ে আমরা বাংলাতে বার্ষিক বাণিজ্য করব। এই চুক্তি আপনি করে ফেলেন, আমরা যতদিন এখানে বাণিজ্য করতে চাই আমরা শুধুমাত্র বছরে আপনাকে 3000 টাকা দেবো, আর আমাদেরকে আপনি এই 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 সুযোগগুলো, অর্থাৎ বাকি যে আমরা আমদানি রপ্তানি করব সেগুলো সব শুল্কমুক্ত। কি কথা বুঝতে পেরেছো? এখন প্রবলেমটা কি দাঁড়ালো? প্রবলেম দাঁড়ালো এটা যে একজন দেশীয় ব্যবসায়িক, আমদানি রপ্তানি মানে বুঝো তো নাকি, যে সেটা সোনা মসজিদ পোর্ট দিয়ে মালামাল ঢোকে না আমাদের এখানে, তো কি হয়, তুমি যদি একটা পণ্য 100 ধরো 500 টাকা দিয়ে কেনো, তাহলে সরকারকে তোমাকে কি টাকা 50 টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে তোমার পণ্যটার দাম কত টাকা, 550 টাকা পড়লো। তুমি ধরো 50 টাকা লাভ করবা, তাহলে কত টাকা হলো, 600 টাকা পড়লো। পড়ছে না দাম, 600 টাকা পড়ছে। এটি তো তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, তারপর তো তুমি লাভ করে বিক্রি করবা নাকি, না তুমি ট্যাক্স দিয়ে নিয়ে এসে এমনি মানুষকে দিয়ে দিবা। তো তুমি 50 টাকা লাভ করছো আর 50 টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছ। সরকার তো চলো ট্যাক্স দিয়ে নাকি। এখন ব্রিটিশরা যেটা বললো যে আমরা ওই যে তারা বছরে যে 3000 টাকা দিচ্ছে কাকে, ওই যে দিল্লিতে দিয়ে আসছে, বাংলা সরকারকে দিচ্ছে না। কিন্তু তারা কি করছে, তারা এই 500 টাকার পণ্য তারা নিয়ে আসছে, একটা 500 টাকার রূপক অর্থে কিন্তু হাজার হাজার কোটি টাকা, কিন্তু 500 টাকা তারা নিয়ে আসছে। আর 500 টাকা তারা নিয়ে আসার পরে তারা কি করছে, তারা কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স জিরো। তাহলে তাদের পণ্যের দাম পড়লো কত টাকা, 500 টাকা, আর তারা লাভ করছে 50 টাকা, তাহলে তাদের পণ্য দাম কত পড়লো, 550 টাকা। কথা বুঝতে পারছো? তাহলে আর দেশীয় ব্যবসায়িক যারা, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, সেও 500 টাকা পণ্য কিনছে, কারণ পণ্যের আন্তর্জাতিক মান তো সমান, দাম তো সমান। বুঝতে পারছো না? 500 টাকা কিনছে, তাকে সরকারকে 50 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তার তো চুক্তি নাই, আছে নাই, সে 550 টাকা তার মালটা ঢুকালো, 50 টাকা লাভ করলো, তাহলে তার মূল্যের দাম পড়লো কত টাকা, 600 টাকা। কাস্টমারের চরিত্র কি, কাস্টমারের চরিত্র কি, হোয়াট ইজ দ্য নেচার অফ কাস্টমার। যেখানে কম সেখানে দেবো। আমি একই পণ্য বাটা স্যান্ডেল এক দোকানে যদি 50 টাকা হয় আর আরেক দোকানে যদি 55 টাকা হয়, তা আমি কোন দোকানে যাব? মান তো একই। বুঝতে পারছো? তাহলে ব্যবসা কে করবে, ব্রিটিশরা করবে না বাঙালিরা করবে? একচাটিয়া ব্যবসা কিন্তু তারা নিয়ে নিল। কি কথা বুঝতে পেরেছো? এটা খুব বাজে একটা ঘটনা ছিল। এই যে সিরাজ বললো যে নো, ইট শুড বি স্টপ, ইট ক্যান নট রান। সিরাজ বলছে যে দিস সিস্টেম শুড বি স্টপড, এটা হতে পারে না। আপনাকে আমি এই সুযোগ দিতে গিয়ে আমার দেশের ব্যবসায়িকরা শেষ। আপনি সমস্ত টাকা, টোটাল বাণিজ্য আপনি নিয়ন্ত্রণ করছেন, বাংলার সমস্ত বাণিজ্য আপনার হাতে। আপনি কি করছেন, সমস্ত পণ্য আপনি নিয়ে আসছেন, আপনি সমস্ত পণ্য আপনি পাঠাচ্ছেন। ফলে কি হচ্ছে, এখান থেকে যে লাভ হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একজন বাঙালি যদি ব্যবসায়িক লাভ করে তাহলে তার সম্পদ এখানে থাকবে। কিন্তু আপনি কি করছেন, আপনি লাভ করে কি করছেন, সমস্ত টাকা আপনি ব্রিটেনে পাঠিয়ে দিচ্ছেন। আমার রাষ্ট্র তো শেষ, আমার ইকোনমি তো শেষ। সিরাজ বললো যে নো, ইট শুড বি স্টপড, এইটা হতে পারে না, আমি আমার রাজ্যে এটা হতে দেব না। একবারে পরিষ্কার মেসেজ। ব্রিটিশরা কি করলো, তারা তো প্রমোদ গুনলো যে এবারটা সিরাজকে যদি রাখা যায়, ক্ষমতা থাকে, তাহলে আমাদেরকে ব্যবসা ট্যাবসা গুটিয়ে উই হ্যাভ টু গো ইন কি, ইন ব্রিটেন, গো ব্যাক। এটা বলা আমার উই হ্যাভ টু গেট ব্যাক, আমাদেরকে ব্রিটেনে ফিরে যেতে হবে। কি কথা বুঝতে পেরেছো? তো তারা খেলবে না, তারা রাখবে সিরাজকে। তারা চিন্তা করলো যে সিরাজ মাস্ট বি আউট ফ্রম পাওয়ার। কি করতে হবে, সিরাজকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, এনি ওয়ে সিরাজকে ক্ষমতা থেকে সরাতে হবে। বুঝতে পারছো? তো সিরাজকে ক্ষমতা থেকে সরাতে গেলে ওই যে ঘরের শত্রু বিভীষণ লাগে না, লাগে তো নাকি। বাংলাদেশে 30 লক্ষ লোক মারা গেছে 71 সালে। যদি এদেশে 5% লোক রাজাকার না হতো, তাহলে এই সংখ্যাটা 30 লক্ষ যেত না। আর স্বাধীনতা পাওয়ার জন্য আমাদেরকে আরও 9 মাস অপেক্ষা করতে হতো না। কারণ আমাদের যে দেশপ্রেম ছিল, আমাদের যে আত্মপ্রত্যয় ছিল, পাকিস্তানের ওই সৈন্যটিকে আমরা হয়তো 1 বা 1.5 মাসে আমরা তাদের পরাজিত করতে পারতাম। কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ওই 5 ভাগ রাজাকার। এখানে তারাই দেখিয়ে দিয়েছে যে এখানকার কে সমৃদ্ধশালী, কে স্বাধীনতাকামী, কে হচ্ছে মানে এই যে সার্বিক যে বিষয়গুলো, কোন বাড়িতে নারী আছে, কোন বাড়িতে সম্পদ আছে, সব কিছুই সমস্ত অপকর্ম করেছে এই 5% রাজাকার। বুঝতে পারছো? এবং এরাই কিন্তু কি করেছে, পাকিস্তানিদেরকে এখানে অপকর্ম করতে সবচেয়ে বেশি সহযোগিতা করছে এই রাজাকারগুলো, এই 5%।
95% লোক কিন্তু এখানে স্বাধীনতার পক্ষে ছিল। তো যেখানে 95% লোক স্বাধীনতার পক্ষে থাকে সেখানে তো এটা হওয়ার কথা না, তো হলো কেন? কারণ হচ্ছে যে ওদের অস্ত্রকে নিয়ে পাকিস্তানিদেরকে তারা কী করছে, ঘরে ঘরে নিয়ে গেছে, নিয়ে তারা এই অপকর্মগুলো করেছে। আমি এই রাজাকারদের সাথে, রাজাকার কেন বলছি, এদেরকে কেন ঘৃণা করছি আমি, যে আমাদের এই রাজাকারের যে চরিত্রটা, এটার প্রথম প্রকাশটা ঘটেছে ওই 1757 সালে কার মাধ্যমে? মির্জাফরের মাধ্যমে। মির্জাফর ছিল একটা স্ট্রেট বেগার। মির্জাফর হচ্ছে একটা স্ট্রেট বেগার। বেগার মানে জানো তো, ভিক্ষুক। তাকে আলীবর্দী খাঁ উঠিয়ে নিয়ে আসলো, সিরাজের নানা নিয়ে এসে তার নিজের বোনের সাথে বিয়ে দিল। বিয়ে দিয়ে সে মেধাবী ছিল। ওই যারা খারাপ লোক তারা কিন্তু মেধাবী হয়, এটা জানো তো, মানে মেধা, খারাপ কাজ করতে গেলে কিন্তু মেধা লাগে। তো প্রচণ্ড পরিমাণ মেধাবী ছিল। সে কি করলো, তাকে তোমার সাম্রাজ্যের সেনাপতি বানালো। এখন যখন সেনাপতি যখন বানালো তখন সে স্বপ্ন দেখা শুরু করলো যে আলীবর্দী তো কোনো পুত্র সন্তান নাই, অথবা আলীবর্দী মারা গেলে ওই সিংহাসনে আমি বসবো। তো তো বেগার ছিল, ভিক্ষুক ছিল, বুঝছো না? রাস্তার মানে এই জন্য কুকুরকে অত লাই দিতে হয় না। সে বেশি লাই পাওয়ার কারণে একসময় মনে করলো যে ওই সিংহাসনে তো আমি বসবো, কারণ আমি হচ্ছে সবচেয়ে মেধাবী এবং আমি অভিজ্ঞতার দিকে সবচেয়ে বেশি, আমি তো আলীবর্দী খানের হচ্ছে ভগ্নিপতি। কি কথা বুঝতে পেরেছো? কিন্তু আলীবর্দী খান তো চেয়েছিল যে সিরাজ বসুক, সিরাজের ভিতরে দেশপ্রেম ছিল, তার তো সিলেকশনটা রাইট ছিল। এবং রাইট ছিল কিভাবে, যে সিরাজ প্রমাণ করে দিল যে সিরাজ ওয়াজ এ প্যাট্রিয়ট। কারণ সে প্রথম বলল যে এই যে ইনডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, যে তুমি বাণিজ্যতে কর দিবা না আর দেশীয় লোককে বাণিজ্যতে কর দিতে হবে, এটা হতে পারে না। কি কথা বুঝতে পেরেছো? এই যে এই পয়েন্ট অফ ভিউ থেকে তখন ব্রিটিশরা চিন্তা করলো যে সিরাজকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, বুঝতে পারছো? এবং সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হলো তারা কি করলো, তারা সিরাজকে, মির্জাফরকে প্রথম প্রস্তাব দিল। এখানে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হচ্ছে, মিউচুয়াল কন্ট্রাক্ট। সিরাজ বলছে, মির্জাফর বলছে যে আমাকে সিংহাসনে বসান, আমি আপনাকে সহযোগিতা করব। এই যে আপনি যে 5% বলছেন না, এই মানে এই যে বিনা শুল্কে 3000 টাকা দিচ্ছেন, তো প্রয়োজনে এটাও দেওয়া লাগবে না। আপনি তো এখন 3000 টাকা দিয়ে ব্যবসা করছেন, আমাকে সিংহাসনে বসান, আমি সমস্ত কিছু উন্মুক্ত করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাকে সিংহাসনে বসাতে হবে। আর ইংরেজরা কি বলছে, ইংরেজরা বলছে ঠিক আছে আপনাকে আমরা সিংহাসনে বসাবো, আপনি কি করবেন, আপনি আমাদেরকে বিনা শুল্কে ব্যবসা করতে দেবেন। তাদের লক্ষ্যই তো এখান থেকে টাকাগুলো চুরি করে নিয়ে যাওয়া, বুঝতে পারছো না? এই যে দেশ বিরোধী একটা কন্ট্যাক্ট, দেশের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র, স্বাধীনতা তুলে দেওয়া, এই স্বাধীনতাটা কি করলো, তারা তুলে দিল। এখন তোমার যদি মস্তিষ্ক নষ্ট হয়ে যায় তাহলে হাত পাগুলো কি কাজ করবে? সিরাজ তো একাই সব কিছু করতে পারে না, তার সমস্ত, তার আশেপাশে যেগুলো তার প্রধান সেনাপতি ছিল, তার সহকারী যারা ছিল, সবাই ম্যাক্সিমামগুলো কি হলো। আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ, গিয়েছিলাম গত বছর, মুর্শিদাবাদ গিয়ে আমি ছিলাম, সেখানে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখেছি। সিরাজদৌল্লার তোমার কবরস্থানে গিয়েছি, তোমার ওই যে খুশবাগে গিয়েছি, ওই ভাগীরথীর ওই পারে, মির্জাফরের কবরস্থানে গেছি, মির্জাফরের বাসা গেছি, এভরিথিং আমি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছি। আমার খুব কষ্ট পাইছে। হাজারদুয়ারি বলে এখানে একটা প্রাসাদ আছে, বিশাল বড়, এভরিওয়্যার আই পেড এ ভিজিট, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে শুধুমাত্র আমাদের সঠতা, আমাদের দেশপ্রেমহীনতা আমাদেরকে একটা রাষ্ট্র, আমাদের স্বাধীনতাটাকে অস্তমিত করে দিল এই কিছু সংখ্যক মানুষের প্রচণ্ড পরিমাণের লোভের কারণে, বুঝতে পারছো? সিরাজের পরাজয় ঘটলো, এবং যে মোটিভ নিয়ে সিরাজের পরাজয় তারা ঘটিয়েছিল, সেম তারা ক্ষমতা আসার পরে তারা কী করে এদেশের অর্থনীতির উপরে একেবারে জেঁকে বসলো, ঠিক আছে। তো এই ধারাবাহিকতা আমাদেরকে 190 বছর মনে রাখবা, 1757 থেকে কত 1947, এই সময়কালে আমাদেরকে ব্রিটিশরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে ব্রিটিশরা আমাদেরকে শোষণ করলো, বুঝতে পারছো? একেবারে মানে ছোবড়া করে দেওয়া। ওই যে তোমরা ইক্ষু খাও না, কুসর বলো না, কুসরের রসটুকুকে কী করো, একবারে ছোবড়া করে দাও না, করো না। তো ব্রিটিশরা কিন্তু আমাদেরকে এরকম কঙ্কাল করে দিয়েছিল। 190 বছর তারা আমাদের অর্থনীতিকে একেবারে লুটপাট করে শেষ করে, যখন মনে হলো যে আমাদের আর থাকার দরকার নেই, তখন তারা দে ডিসাইডেড টু কুইট ইন্ডিয়া। কথা বুঝতে পেরেছো? যখন তাদের মনে হলো যে উই হ্যাভ নো ইন্টারেস্ট হেয়ার, কারণ সব কিছু তারা নিয়ে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমাদের ভারতবর্ষ ছাড়তে হবে। এবং শুধু তাই না, এই ভারতবর্ষতে তারা প্রলং করার জন্য, থাকার জন্য তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছে। এই টেকনিকের একটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সবসময় মনে রাখবা, আমরা হিন্দু মুসলিম ভারতবর্ষে আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, সেখানে সমন্বয়বাদিতার ইতিহাস হাজার বছর ধরে, হাজার বছরের হিন্দু মন্দিরগুলো কিন্তু এখনো ভারতবর্ষে টিকে আছে। অথচ বাংলা কিন্তু ভারতবর্ষকে শাসন করেছে 800 বছর মুসলমানেরা। একটা মন্দিরে কিন্তু আঘাত আসেনি। আঘাত আসছে কখন? এই 100 বছর আগে, 1905 সালের পরে। 1905 সালের পরে 100 বছরের কোনো আঘাত ছিল না, কিন্তু হাজার বছরের কোনো আঘাত ছিল না।
তুমি কোথাও দেখবা না যে কোনো মুসলিম হিন্দুদের আক্রান্ত হয়েছে আর কোনো হিন্দু মুসলমানদের আক্রান্ত হয়েছে। 1990 সালের আগে কিন্তু তোমার 1900 সালের আগে কিন্তু এই ঘটনাগুলো ছিল না। ব্রিটিশরা অত্যন্ত কৌশলে এই হিন্দু এবং মুসলমানকে ভাগ করে তারা চেষ্টা করেছিল কি ভারতবর্ষে তাদের শাসন ক্ষমতাকে প্রলম্বিত করতে। এটা ইট ওয়াজ দেয়ার পলিসি, এটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এবং ইট ওয়াজ স্টার্টেড ফ্রম 1957। 57 সালের পরে প্রথম যেটা হলো মনে রাখবা যে যখন ব্রিটিশরা ক্ষমতা নিয়ে নিল, তো সিরাজ তো মুসলমান, যারা ক্ষমতা আসলো তারা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার খ্রিস্টান। ইংরেজরা খ্রিস্টান না, খ্রিস্টান। এখন আমাদের ভারতবর্ষে দুটো সম্প্রদায়, 70% হচ্ছে হিন্দু আর 20% হচ্ছে মুসলিম, রাইট? এখন এই 70% হিন্দুর কাছে তো কোনো পরিবর্তন আসলো না। কেন পরিবর্তন আসলো না? যে তারা এর আগে মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে, মুসলমানরা তাদেরকে শাসন করেছে, এবার তাদেরকে শাসন করতে হচ্ছে কারা? ব্রিটিশরা। তো ভারতবর্ষের স্থায়ী দুটো জনগোষ্ঠী হিন্দু এবং মুসলিম। মুসলিম শাসকরা যখন ছিল তখন স্বাভাবিকভাবে মুসলমানরা কিছু বেশি সুযোগ সুবিধা পাইছে। তো হিন্দুরা এটাকে এই পরিবর্তনটাকে দেখলো ন্যাচারাল হিসাবে। তাদের কাছে যেটা মনে হলো যে এতদিন তো আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে না, ইয়াদের দ্বারা, মুসলমানদের দ্বারা, এবার ব্রিটিশরা আসলো, আমরা দেখি না কি হয়। তারা কিন্তু অবজারভেশনে রাখলো এবং তারা চিন্তা করলো যে আমাদের সুযোগ আসতেও পারে ভাগ্যে পরিবর্তন করার, রাইট? আবার হিন্দুদের কাছে এটা মনে হয়েছে, মুসলমানদের কাছে এটা মনে হয়েছে যে সিরাজ তো মুসলমান ছিল, সিরাজকে সরিয়ে যারা ক্ষমতা খ্রিস্টান ক্ষমতা আসলো, আমরা তাদেরকে নন কোঅপারেট করবো। তাদের প্রচণ্ড পরিমাণে রাগ গিয়ে পড়লো, সাম্প্রদায়িকতার সূত্রপাত কিন্তু। ফলে কি হলো, এখানে চিন্তা কিন্তু ভাগ হয়ে গেল, হিন্দু এবং মুসলমানদের ভিতরে চিন্তার একটা ভাগ চলে আসলো। হিন্দুরা দ্রুত, হিন্দু সম্প্রদায় দ্রুত ব্রিটিশদের সাথে কম্প্যাক্ট করে তারা ইংরেজি ভাষা শিখে ফেললো। তখন সরকারি ভাষা ছিল ফার্সি। 1837 সালে ফার্সিকে পরিবর্তন করে কাকে, ইংরেজিকে ইন্ট্রোডিউস করা হলো। আর এর ভিতরে কিন্তু হিন্দু সম্প্রদায় কী করলো, তারা ইংরেজি ভাষা শিখে একটা উন্নত এই জাতির ভিতরে উইদিন দ্য স্টেট তারা কিন্তু সমৃদ্ধ জনগোষ্ঠীতে পরিণত হলো। আর মুসলমানরা ইংরেজিকে নন কোঅপারেট করে তারা পশ্চাৎপদ জাতিতে পরিণত হলো। বুঝতে পারছো না, সাম্প্রদায়িকতা শুরু কিন্তু। তবে তখন এক্সট্রিম পর্যায়ে ছিল না, তখন কিন্তু এই বিষয়গুলো এক্সট্রিম পর্যায়ে ছিল না। যেমন 1797 সালে পরে চিরস্থায়ী যখন হলো, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত যখন হয়ে গেল, তখন কি হলো, যেটা হলো যে হিন্দু সম্প্রদায় জমিদারে পরিণত হলো আর মুসলমানেরা তো প্রজাতে পরিণত হলো। বুঝতে পারছো না, মানে এই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে দেয়। আর এটাকে নিয়ে খেলতে থাকে কিন্তু ব্রিটিশরা। 1905 সালে এসে ব্রিটিশরা ভারতবর্ষকে, বাংলাকে ভাগ করে ফেললো, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিন্তু প্রথম হিন্দু মুসলমানদের ভিতরে সম্পর্কটা সহিংসতার রূপ নিল। মুসলমানরা চাচ্ছে বঙ্গভঙ্গ হোক আর হিন্দু সম্প্রদায়ের বঙ্গভঙ্গ করা যাবে না। কলকাতা কেন্দ্রিক ঢাকা আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্র থাকবে। আর মুসলমান বলছে না, ঢাকাকে রাজধানী করে আলাদা রাষ্ট্র করতে হবে। এক পক্ষ চাচ্ছে হবে না, এক পক্ষ চাচ্ছে হবে। এইটাকে নিয়ে প্রথম সাম্প্রদায়িকতাটা এখানে একেবারে মারাত্মক রূপ ধারণ করলো। আর ব্রিটিশরা এটা কেন করলো, যে ব্রিটিশরা দেখছে যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান হচ্ছে দুইটা শক্তি, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে চাপ প্রয়োগ করে তাহলে আমাদেরকে চলে যেতে হবে, আমরা আরও কিছুদিন থাকতে চাই। তখন তারা এই সাম্প্রদায়িকতা নিয়ে খেলা শুরু করলো। কি কথা বুঝতে পেরেছ? মানে টু প্রোলাং, এটাকে বলা হচ্ছে যে তাদের যে মানে যে শাসন করার যে মানসিকতা বা শাসন করার যে ইচ্ছা, এটাকে প্রলম্বিত করার জন্য তারা হিন্দু এবং মুসলমানদের ভিতরে এই যে মানে জাতিগতভাবে ভাগ করে ফেললো। বুঝতে পারছো? তো এই যে সাম্প্রদায়িকতাকে তারা ভাগ করে ফেললো, এইটা কিন্তু আর কখনো ফেরানো যায়নি। 1916 সালে লখনৌ যে চুক্তি, তার মাধ্যমে চেষ্টা করা হয়েছে, হিন্দু মুসলমান যারা নেতা ছিল তারা চেষ্টা করেছে ঐক্যবদ্ধ হওয়ার, যে না উই অল আর ইন্ডিয়ান, সো আমরা ব্রিটিশকে ত্যাগ করে একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ তৈরি করতে চাই। কারণ যা হয়েছে হয়েছে, চেষ্টা করা হয়েছে। 1923 সালে বেঙ্গল প্যাক্টে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই যে 1905 সালে ভেঙে গেছে, মানে হাঁড়ি যে ভেঙে গেছে, হাঁড়ি কিন্তু আর জোড়া লাগেনি। বুঝতে পারছো? এই সাম্প্রদায়িকতা পরবর্তীতে ভারতীয় রাজনীতিবিদদের, মুসলিম এবং হিন্দু উভয় শ্রেণীর যারা রাজনীতিবিদ ছিল তাদের মানে ব্যর্থতা, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা মানে ঐক্যবদ্ধ করতে তারা ব্যর্থ হয়েছিল। এই কারণে দেখা গেল যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে যে দূরত্ব, এই দূরত্ব বাড়তে বাড়তে একেবারে যোজন যোজন মাইল দূরত্ব তৈরি হয়ে গেল। এবং একসময় মুসলমানরা দাবি তুলল যে আমরা 20% মুসলিম, আমরা যদি 70% ভারতীয়দের অধীনে, হিন্দুদের অধীনে মানে স্বাধীনতা নেই, তাহলে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ জিরো, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ কি অন্ধকার, অতএব আমরা একটা আলাদা রাষ্ট্র চাই। কথা বুঝতে পারছো? যে কাজটা ব্রিটেনরা করেছিল 1905 সালে, সেটাই কিন্তু আস্তে আস্তে বাস্তবতার দিকে ধাবিত হলো। এবং 1939 সালে এসে মোহাম্মদ আলী জিন্নাহ বলছে তার যে বিখ্যাত টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্ব প্রয়োগ করে বলল
যে ভারতে আমরা যেটা এক ভারতীয় বলি, এক ভারতীয় বলে কোনো ইয়ে নাই। ভারতে দুটো শক্তি, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলমান। সো যদি ইফ ব্রিটিশ কুইট ইন্ডিয়া, সো দেয়ার শুড হ্যাভ টু স্টেট, ওয়ান ইজ ফর মুসলিম অ্যান্ড আদার ইজ ফর হিন্দু। বুঝতে পারছো? একেবারে পরিষ্কার যে ভারতের হিন্দু এবং মুসলমান দুটো আলাদা আলাদা জাতি। হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের খাদ্যাভ্যাস, তাদের ইতিহাস, তাদেরটা আলাদা, আমরা যারা মুসলমান আমাদেরটা আলাদা। মানে সাম্প্রদায়িকতাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছল চিন্তা করে দেখো। তিনি কিন্তু একবার ডিক্লেয়ার করে ফেললো যে 1000 বছর ধরে আমরা যেটা বসবাস, এগুলোকে তিনি অস্বীকার অনেকটা তিনি এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে আমরা মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই। এবং এর কারণটা হচ্ছে কি, যে সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু সম্প্রদায়ের নেতা ছিল, তারা কিন্তু সংখ্যালঘিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে তাদের যে প্রাপ্তিগুলো ছিল, সে প্রাপ্তিগুলো দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করেছিল। এটা তাকে বাধ্য করেছিল ভাবতে যে স্বাধীন ভারতবর্ষ যদি হয়, সেখানে মুসলমান যদি হিন্দুদের অধীনে থাকে, তাহলে পরে হিন্দু সম্প্রদায়ের অধীনে থাকে, তাহলে পরে মুসলিমরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এই ভাবনা থেকে তিনি 1939 সালে তার দ্বিজাতি তত্ত্ব প্রদান করলেন। এরপরে 1940 সালে লাহোর প্রস্তাব হলো। লাহোর প্রস্তাবে শেরেবাংলাকে ফজলুল হক বলতে যে না, দুটো রাষ্ট্র না, ভারতের মানে বাংলাদেশের বাঙালি মুসলিম আর পাকিস্তানের যে মুসলিম, তাদের ভিতরে আবার পার্থক্য আছে। অর্থাৎ দুটো রাষ্ট্র না, 3টা রাষ্ট্র করতে হবে। একটা বাঙালি মুসলমানদের জন্য, একটা পাকিস্তানি মুসলমানদের জন্য, একটা ভারতের জন্য। তারপর 3টা রাষ্ট্র করেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তিনি চেয়েছিলেন বাংলাকে, তিনি জানতেন পাকিস্তান হচ্ছে একটা অনুর্বর রাষ্ট্র, পাকিস্তানের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি নাই, কোনো অর্থনৈতিক ফসল নাই, কিন্তু বাংলার অর্থনীতি কি আছে, সমৃদ্ধি আছে, বাংলার পাট আছে, বাংলার চা আছে, বাংলার উর্বর জমি আছে, বাংলার ম্যান পাওয়ার আছে, যে মানুষগুলো খাটতে জানে। অতএব তিনি তার যে একেবারে অনুর্বর ব্যারেন ল্যান্ড, সেই পাকিস্তানকে সমৃদ্ধ করার জন্য তিনি চিন্তা করলেন যে 190 বছর ওরা একটা ব্রিটিশ শাসন করেছে, এখন তাদেরকে ব্যবহার করে আমরা একটা সমৃদ্ধ পাকিস্তান তৈরি করব। কাকে ব্যবহার করে? পূর্ব বাংলাকে ব্যবহার করে। তিনি কী করলেন? অত্যন্ত কৌশলে এই যে ধর্মের ধোয়া তুলে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তান পাকিস্তানের সাথে যুক্ত করলেন। অর্থাৎ পশ্চিম পাকিস্তানকে পূর্ব বাংলার সাথে যুক্ত করে তিনি একটা আলাদা রাষ্ট্র তৈরি করার দিকে এগিয়ে গেলেন। এবং আমরা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যে যেটাকে বলা হচ্ছে যে তার যে ট্র্যাপ, এই ইনট্র্যাপড হয়ে গেলাম, হ্যাঁ, আমরা তার সাথে ঐক্যবদ্ধ হলাম। আমরা বললাম যে ইয়েস, মানে লেট আস মেক এ স্টেট ফর দ্য মুসলিম, অর্থাৎ তুমি মুসলিম আমি মুসলমান, আমরা একটা রাষ্ট্র তৈরি করি। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা কী হলাম, আমরা পাকিস্তানের দিকে ধাবিত হলাম, যেখানে পাকিস্তানের সাথে আমাদের কোনো মিল ছিল না। শুধুমাত্র ধর্ম বাদ দিলে অর্থনৈতিক ক্ষেত্রে বা জীবন জীবিকার ক্ষেত্রে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে কোথাও মিল ছিল না। তারপরে কী করলাম, শুধুমাত্র ধর্মের কথা বলে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হলাম। বাট ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ স্টেট, একটা অদ্ভুত রাষ্ট্র। ধর্ম যদি একটা রাষ্ট্র তৈরি করার ভিত্তি হতো, তাহলে সৌদি আরবের আশেপাশে 35টা রাষ্ট্র আছে, তারা তো সবাই মুসলমান, তাহলে একটা রাষ্ট্র হতো। ধর্ম কোনো রাষ্ট্রের তোমার এভাবে হতে পারে না, হয় না কখনো। এখানেও কিন্তু তাই হয়নি। এই যে একটা অদ্ভুত রাষ্ট্র তৈরি হলো, দেখা গেল যে হিন্দুদের সম্প্রদায়কে নিয়ে তারা হিন্দুস্তান করলো, আর এই দুই অংশ নিয়ে 1000 মাইলের ব্যবধান নিয়ে একটা পাকিস্তান তৈরি হলো। অচিরেই কিন্তু তাদের সাথে আমাদের মনোমিলন তৈরি হলো। কিছুদিন পরে তারা বললো যে তাদের ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিতে হবে। এই ভাষাকে কেন্দ্র করে প্রথম তাদের সাথে আমাদের বিবাদটা শুরু হলো। আর পরের তো তোমার 23 বছর তারা আমাদেরকে যখন নিরন্তর শোষণ করতে চাইলো, তখন আমরা আস্তে আস্তে স্বাধীনতার দিকে ধাবিত হতে থাকলাম। বুঝতে পারছো? তো এই যে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্ব ছিল বা এই সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িক নিরিখে যে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্ব হচ্ছে আমাদের কি পাকিস্তান এবং ভারত নামক দুটো রাষ্ট্র তৈরির মূল ভিত্তি। বুঝতে পারছো? তা আমি আজকে তোমাদেরকে এই পর্যন্ত করলাম যে আমরা কিভাবে মানে সাম্প্রদায়িকতার মাধ্যমে কীভাবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। আমি কালকে তোমাদেরকে একটা অখণ্ড পাকিস্তান গঠনের একটা বাংলা, অখণ্ড বাংলা, ওই যে পশ্চিমবাংলা পূর্ব বাংলা নিয়ে একটা রাষ্ট্র তৈরি করার কথা বলা হয়েছিল, সেটা আমি কালকে তোমাদেরকে একটু পড়াবো। দিয়ে আমি ধারাবাহিকভাবে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা কোর্সগুলো আলোচনা করবো, ঠিক আছে? তো কালকে ক্লাস হবে না তোমাদের পরে ক্লাসটা হবে বৃহস্পতিবারে 9:30টার সময়, ঠিক আছে? 9:30টায়, 10:30টায় কোনো ক্লাস নয়। আমাদের এই অভ্যুদয়ের ইতিহাসের ক্লাসটা হবে 9:30টায়। আর একটা কথা বলি, তোমরা একটা গ্রুপ তৈরি করে ফেলো, সব সাবজেক্ট মিলে, সবাই মিলে একটা গ্রুপ। আমি তোমাদের যে সাজেশান থেকে শুরু করে সার্বিক যে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো আমি তোমাদেরকে থেকে দেবো আর কি। যে কেউ একজন একটা গ্রুপ তৈরি করো, এটা লিখে দাও যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেশন দিয়ে দাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বা ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল দিয়ে তোমরা করো, গিয়ে আমাকে তোমরা অ্যাড করে নেবা, তোমরা সবাই অ্যাড হয়ে যাও। বুঝতে পারছো? ওইখান থেকে আমি সবগুলো তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, হ্যাঁ। তোমাদের কিছু প্রশ্ন আমি ওখানে দিয়ে দেবো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু বলে দেবো, আর কিছু আমি ক্লাসে নেব। এভাবে আমরা কোর্সটাকে এগিয়ে নেবো, কেমন? তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।
খুব লম্বা ক্লাস হয়ে গেল নাকি? হ্যাঁ